সকাল ৭টা। নীলু আয়নার সামনে দাঁড়িয়ে আছে। মুখে পানি দিয়েছে, চুল আঁচড়েছে, কিন্তু নিজের চেহারার দিকে তাকিয়ে মনে হচ্ছে অন্য কেউ তাকিয়ে আছে। কাল রাতে ঘুম হয়নি। রাহেলের কথাগুলো মাথায় ঘুরছে। আমার বাবা আপনার বাবার কোম্পানিতে কাজ করতেন। তিনি কিছু দেখে ফেলেছিলেন, ৩ দিন পরে মারা যান। নীলু আয়না থেকে সরে গেল। জানালার কাছে দাঁড়ালো। গুলশানের সকাল, বাগানে মালি কাজ করছে, গাড়ি বেরোচ্ছে, সব স্বাভাবিক দেখাচ্ছে, কিন্তু কিছুই স্বাভাবিক না। নীলু বড় হয়েছে এই বাড়িতে, বাবাকে দেখেছে, কঠোর, নিয়মের মানুষ, কিন্তু কখনো মনে হয়নি এতটা। সে ড্রেসিং টেবিলের সামনে বসল। বাবার মুখটা মনে পড়ছে। সেই মুখে কি সত্যি? নীলু মাথা ঝাঁকালো। এখন ভাবার সময় না, আজ ফাইল রুমে যেতে হবে। ২ রহমান টেক্সটাইলের অফিসে ফাইল রুম আছে ৯ম তলায়। পুরনো রেকর্ড রাখা হয় সেখানে। সাধারণত কেউ যায় না। নীলুর প্রবেশাধিকার আছে। বাবা দিয়েছেন ভবিষ্যতে ব্যবসা বুঝে নেওয়ার জন্য। সেই প্রবেশাধিকার আজ অন্য কাজে লাগবে। নীলু অফিসে ঢুকল সকাল 10টায়, স্বাভাবিকভাবে। হাতে ফাইল, মুখে শান্ত ভাব। রিসেপশনে হাসল, লিফটে উঠল, ৯ম তলায় নামল। ফাইল রুমের দরজায় কার্ড সোয়াইপ করল। দরজা খুলল। ঘরে ঢুকেই একটা পুরনো কাগজের গন্ধ নাকে এলো। অন্ধকারাচ্ছন্ন, বড় বড় শেলফে বছরের পর বছরের ফাইল সাজানো। নীলু লাইট জ্বালালো। ২০০২-৩ কোথায়? সে খুঁজতে লাগল। শেলফের পেছনের দিকে পুরনো ফাইলগুলো। ২০০৫, ২০০৪, ২০০৩ পেয়ে গেল। নীলু ফাইলটা বের করল। মোটা ফাইল, ধুলো পড়েছে। সে টেবিলে রাখল, খুলল। অ্যাকাউন্টের কাগজ, চুক্তিপত্র, চিঠি। সে পড়তে লাগল। প্রথম কয়েক পাতা স্বাভাবিক, তারপর একটা পাতায় আটকে গেল। একটা ব্যাংক ট্রান্সফারের নথি। টাকার পরিমাণ দেখে চোখ বড় হয়ে গেল। ৫০ কোটি টাকা। একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে, কোম্পানির অ্যাকাউন্ট থেকে একটা ব্যক্তিগত অ্যাকাউন্টে। অ্যাকাউন্ট নম্বরের পাশে নাম লেখা। নীলু পড়াও, তারপর আবার পড়ল। নামটা তার চেনা, তাসরিফ রহমান, তার বাবার নাম। নীলু ফাইলটা বন্ধ করল। হাত কাঁপছে। নীলু ফাইল রুম থেকে বেরোল। করিডোরে দাঁড়িয়ে একটু শ্বাস নিল। মাথা ঘুরছে। সে জানত না ঠিক কি পাবে, কিন্তু এটা সরাসরি প্রমাণ তার বাবার নামে। নীলু ফোন বের করল। রাহেলকে মেসেজ করল, পেয়েছি, কথা বলতে হবে। উত্তর এলো সঙ্গে সঙ্গে, কোথায় আছেন? অফিসে, ৯ম তলায়। আমি আসছি, 10 মিনিট। নীলু করিডোরে অপেক্ষা করল। 10 মিনিট পরে লিফট খুলল। রাহেল বেরোল। সে নীলুর মুখ দেখল। কি হয়েছে? নীলু কথা বলল না, শুধু ফাইল রুমের দিকে মাথা নাড়াল। তারা ঢুকল। নীলু ফাইলটা খুলল, পাতা দেখালো। রাহেল পড়ল, তারপর আবার পড়ল। ৫০ কোটি। হ্যাঁ। সরকারি প্রজেক্টের টাকা। হ্যাঁ। রাহেল সোজা হলো। এটা আমার সিডির সাথে মিলছে। নীলু তার দিকে তাকালো। রাহেল, আমার বাবা কি সত্যিই? নীলু, বলুন। রাহেল একটু থামল। এই মুহূর্তে আমি নিশ্চিত না, কিন্তু প্রমাণ বলছে হ্যাঁ। নীলু চোখ বন্ধ করল। একটা দীর্ঘ নিঃশ্বাস, তারপর চোখ খুলল। ছবি তুলুন। রাহেল অবাক হল। নীলু, ছবি তুলুন, এই প্রমাণ রাখতে হবে। রাহেল ফোন বের করল, ছবি তুলল। তারপর নীলু ফাইল আবার যথাস্থানে রাখল। তারা বেরোল। সেই দুপুরে রাহেল শাহেদ ইকবালকে খুঁজে পেল। দৈনিক সত্যকণ্ঠের অফিস, মতিঝিলে। পুরনো বিল্ডিং, সিঁড়ি সরু, দেওয়ালে পত্রিকার পুরনো হেডলাইন সাঁটানো। শাহেদ ইকবাল ৫০ অর্ধ মানুষ, মাথায় অর্ধেক টাক, গায়ে পাঞ্জাবি, হাতে সিগারেট। তাকে দেখে মনে হয় সারা জীবন সত্য খুঁজে বেরিয়েছেন। রাহেল পরিচয় দিল, কামাল ইসলামের ছেলে। শাহেদ ইকবাল সিগারেট নামালেন। তার চোখে একটা পরিচিত ভাব এলো। ভেতরে আসো। ছোট্ট কেবিন, চারপাশে কাগজের স্তূপ, পুরনো ফাইল, দেওয়ালে একটা পুরনো ক্যালেন্ডার। শাহেদ ইকবাল বসলেন। তোমার বাবার কথা মনে আছে আমার। ভালো মানুষ ছিলেন। চিনতেন? হ্যাঁ। ২০০৩ সালে তোমার বাবা আমার সাথে যোগাযোগ করেছিলেন। বলেছিলেন রহমান টেক্সটাইলের একটা দুর্নীতির তথ্য দেবেন। রাহেল সামনে ঝুঁকল।
তারপর দেওয়ার আগেই শাহেদ ইকবাল থামলেন, মারা গেলেন। আপনি কি মনে করেন সেটা স্বাভাবিক মৃত্যু ছিল? দীর্ঘ নীরবতা। না, ঘরে একটা ভারী নিঃশ্বাস। আমি তখন তদন্ত করতে চেয়েছিলাম, কিন্তু প্রমাণ ছিল না। আর উপর থেকে চাপ ছিল। উপর থেকে তাসরিফ রহমানের অনেক জায়গায় হাত, রাজনীতি, মিডিয়া, প্রশাসন, সব। রাহেল পকেট থেকে সিডি বের করল। এটা কি কাজের? শাহেদ ইকবাল সিডিটা হাতে নিলেন। কি আছে? ভিডিও, তাসরিফ রহমান আর আরেকজনের কথোপকথন, দুর্নীতির পরিকল্পনা। শাহেদ ইকবালের চোখ বদলে গেল। কোথায় পেলে? বাবার রেখে যাওয়া। শাহেদ ইকবাল কিছুক্ষণ সিডিটা দেখলেন। রাহেল, এটা যদি সত্যিকারের প্রমাণ হয় তাহলে বড় ঝুঁকি আছে। জানি। তোমার পরিবার নিরাপদ থাকবে তো? রাহেল একটু থামল। সেটাই ভাবছি। শাহেদ ইকবাল উঠলেন। আমাকে কিছুটা সময় দাও, এটা ভেরিফাই করতে হবে। তখন তার ফোন বাজল। তিনি দেখলেন, মুখ একটু শক্ত হলো। একটু বাইরে যাও। রাহেল বেরোল। করিডোরে দাঁড়িয়ে রইল 5 মিনিট। তারপর শাহেদ ইকবাল বেরোলেন। তার চেহারা বদলে গেছে। রাহেল, তোমাকে একটা কথা বলতে হবে। কি? রাহেল একটু থামল। রাহেল, তোমার বাবার মৃত্যুর ব্যাপারে আমি একটু তদন্ত করেছিলাম তখন। বেশি দূর যেতে পারিনি, কিন্তু একটা জিনিস পেয়েছিলাম। কি? শাহেদ ইকবাল একটু থামলেন। রাহেল, এই মানুষটার নাম শুনলে তুমি অবাক হবে। বলুন। রহিম চৌধুরী, তাসরিফ রহমানের পুরনো পার্টনার। তিনি এখন কোথায়? সেটাই সমস্যা, শাহেদ ইকবাল বললেন। রহিম চৌধুরীর ছেলে এখন তাসরিফ রহমানের মেয়েকে বিয়ে করতে চাইছে। রাহেল স্থির হয়ে গেল। অর্ণব চৌধুরী? হ্যাঁ। রাহেলের মাথায় সব এক মুহূর্তে মিলে গেল। অর্ণব চৌধুরী, যে নীলুকে বিয়ে করতে চায়, তার বাবা রহিম চৌধুরী, যে সব জানত কিন্তু চুপ করে গেছে। আর এখন সেই দুই পরিবার এক হতে চাইছে, কারণ দুজন দুজনের গোপন জানে। এটা প্রেম না, এটা নিরাপত্তার চুক্তি। রাহেল সেই বিকেলে নীলুকে ফোন করল। নীলু, কথা আছে। কোথায়? আগের জায়গায়, চায়ের দোকান। নীলু এলো। রাহেল অপেক্ষা করছিল। বসল। রাহেল শাহেদ ইকবালের কথা বলল। নীলু শুনল। তারপর বলল, মানে বাবা চান এই বিয়ে হোক, কারণ রহিম চৌধুরী সব জানেন, আর বিয়ে হলে দুই পরিবার এক হবে, গোপন নিরাপদ থাকবে। হ্যাঁ। নীলু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আমাকে একটা সিলের মতো ব্যবহার করা হচ্ছে। রাহেল কিছু বলল না। আমি জানতামই না। তার গলা কাঁপল। আমার বাবা আমাকে একটা চুক্তির পণ্য হিসেবে ব্যবহার করছেন। নীলু, না। সে মাথা নাড়াল। রাগ করছি না আপনার উপর, বলছি কারণ এটা সত্য। তারা কিছুক্ষণ চুপ করে বসে রইল। বাইরে সন্ধ্যা নামছে, দোকানে আলো জ্বলছে। তারপর নীলু বলল, এখন কি করবেন? শাহেদ ইকবাল সিডি নিয়েছেন। যদি প্রমাণ হয় তিনি প্রকাশ করবেন। কতদিন লাগবে? কয়েকদিন। নীলু মাথা নাড়াল। তারপর হঠাৎ বলল, রাহেল, আপনি কি আমাকে বিশ্বাস করেন? প্রশ্নটা অপ্রত্যাশিত। রাহেল তার দিকে তাকাল। হ্যাঁ। কেন? আপনি আপনার বাবা না। রাহেল বলল, আপনি নিজে বলেছিলেন। নীলু তার দিকে তাকাল। দুটো চোখ, সন্ধ্যার আলোয়। সেই চোখে কৃতজ্ঞতা, আর আরেকটা কিছু যেটা নীলু নিজেও এই মুহূর্তে নাম দিতে পারছে না। কিন্তু সেই রাতে সব পরিকল্পনা ভেঙে গেল। রাহেল বাড়িতে ফিরছিল। রাস্তায় অন্ধকার। পেছন থেকে একটা গাড়ি আসছে। রাহেল খেয়াল করল না প্রথমে। তারপর গাড়িটা থামল। দুজন লোক নামল। রাহেল ইসলাম? রাহেল ঘুরল। দুজন, বড়সড়, গম্ভীর চেহারা। হ্যাঁ, আসুন। কোথায়? স্যার কথা বলতে চান। রাহেল বুঝল, পালানোর সুযোগ নেই, রাস্তা ফাঁকা। সে গেল। গাড়িতে করে নিয়ে গেল একটা অফিসে। রাত তখন 10টা। বিল্ডিং অন্ধকার, শুধু একটা ঘরে আলো। রাহেলকে সেই ঘরে নিয়ে গেল। তাসরিফ রহমান বসে আছেন, একা। রাহেল দাঁড়াল। তাসরিফ রহমান তার দিকে তাকালেন। বসো। রাহেল বসল না। আমি দাঁড়িয়েই কথা বলবো। তাসরিফ রহমান একটু দেখলেন। তুমি সাংবাদিকের কাছে গিয়েছ? হ্যাঁ। সিডি দিয়েছ? রাহেল চুপ। রাহেল, তাসরিফ রহমানের গলা এবার নরম, অদ্ভুত রকম নরম। তুমি কি জানো,
তোমার বাবাকে আমি পছন্দ করতাম? সেটা দেখা গেছে সে ভুল করেছিল। না, করেনি। সে না বুঝে বিপদে পড়েছিল। আপনি তাকে হুমকি দিয়েছিলেন। তাসরিফ রহমান চোখ নামালেন। সেটা ব্যবসার অংশ ছিল। মানুষের জীবন ব্যবসার অংশ হয় না। দীর্ঘ নীরবতা। তারপর তাসরিফ রহমান বললেন, তুমি কি চাও? সত্য। সত্য বের হলে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমার মেয়ে ক্ষতিগ্রস্ত হবে। রাহেল একটু থামল। নীলু নির্দোষ, তবুও তার জীবন প্রভাবিত হবে। রাহেল কিছু বলল না। তাসরিফ রহমান উঠে দাঁড়ালেন। তোমার চাকরি ফিরিয়ে দেব, ভালো পদে, আর তোমার মায়ের চিকিৎসার সব খরচ আমি নেব। রাহেল তার দিকে তাকালো। বিনিময়ে? সিডি এবং সব প্রমাণ আমাকে দাও। ঘরে নিঃশ্বাসের শব্দ। রাহেল ভাবল, মায়ের চিকিৎসা, তানিয়ার ভবিষ্যৎ, চাকরি, একদিকে এত কিছু, অন্যদিকে বাবার জীবনের সত্য। না, একটা শব্দ। তাসরিফ রহমান তাকালেন। না, না। তাসরিফ রহমানের মুখ শক্ত হল। ভেবে বলছ? হ্যাঁ। তোমার পরিবারের কথা ভাবো। আমার বাবার পরিবারের কথাও কেউ ভাবেনি। দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর তাসরিফ রহমান বললেন, যাও। রাহেল বেরোল, কিন্তু দরজায় পৌঁছে তাসরিফ রহমান বললেন, রাহেল। সে থামল, ঘুরল না। তুমি কি নীলুকে পছন্দ করো? নীরবতা। রাহেল কোনো উত্তর দিল না, বেরিয়ে গেল। রাত 11টায় রাহেল বাড়ি ফিরল। মা জেগে বসে আছেন। এত রাত করলি কেন? কাজ ছিল মা। মা তার মুখ দেখলেন। কি হয়েছে? তাসরিফ রহমান কথা বলেছেন। মা একটু চমকালেন। কি বলেছেন? রাহেল সব বলল। মা শুনলেন চুপ করে। তারপর বললেন, তুই কি করলি? না বলেছি। মা একটু চুপ করে রইলেন। তোর বাবা হলে কি করত? একই কাজ করত। মা একটু হাসলেন, সেই হাসিতে গর্ব। ঠিক আছে, আমার জন্যে ভাবিস না। মা, আমি ঠিক আছি। সারা জীবন কম দিয়ে কাটিয়েছি, আরও কাটাতে পারব। রাহেলের চোখ ভিজে এলো। মা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। তুই আমাকে কষ্ট দিচ্ছিস না। মা তার হাত ধরলেন। সত্যের পথে হাঁটলে কষ্ট আসে। এটা কষ্ট না, এটা দাম। রাহেল মায়ের হাত ধরে রইল। বাইরে ঢাকার রাত। ঠিক মধ্যরাতে রাহেলের ফোনে মেসেজ এলো, শাহেদ ইকবাল। রাহেল, সিডি দেখেছি, প্রমাণ পাকা, কাল সকালে পত্রিকায় যাবে। রাহেল স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। কাল সকালে পত্রিকায় যাবে, তার মানে কাল সকাল থেকে তাসরিফ রহমানের পৃথিবী বদলে যাবে, আর নীলুরও পৃথিবীও। রাহেল নীলুকে মেসেজ করল, নীলু, কাল সকালে পত্রিকায় খবর আসবে, আপনাকে আগে বলা দরকার ছিল। কয়েক মিনিট চুপ। তারপর নীলু লিখল, জানি। কিভাবে? শাহেদ ইকবাল আমাকেও ফোন করেছেন কমেন্ট নেওয়ার জন্যে। আপনি কি বলেছেন? বলেছি, সত্য প্রকাশ করুন। রাহেল ফোন রেখে দিল। নীলু, এই মেয়েটা তার বাবার বিরুদ্ধে গেছে, নিজের পরিবারের বিরুদ্ধে। রাহেল বুঝল, এখন আর নিজেকে মিথ্যা বলতে পারবে না। সে নীলুকে পছন্দ করে না, এর চেয়ে বেশি। কিন্তু এই মুহূর্তে এই অনুভূতিটা একটা বিপদ, কারণ কাল সকাল থেকে তাদের দুই পরিবারের মধ্যে একটা ঝড় আসছে। সেই ঝড়ে তারা কোথায় দাঁড়াবে? রাহেল লাইট বন্ধ করল, অন্ধকারে শুয়ে রইল। ঘুম আসছে না। চোখের সামনে ভাসছে বাবার চিঠি, সিডি, তাসরিফ রহমানের মুখ আর নীলুর চোখ। সত্য প্রকাশ করুন। একটা মেয়ে যে নিজের বাবার বিরুদ্ধে সত্য বলেছে। রাহেল জানে এই পথে আরও কষ্ট আছে, কিন্তু পেছনে ফেরার পথ নেই। কাল ভোর হলেই সব শুরু হবে, আর কিছুই আগের মতো থাকবে না।